অন্তর্বর্তীকালীন সরকার হলো, অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রেখেছিলাম, অনেক কিছু পূরণ হয়েছে, অনেক কিছু হয়নি, সার্ভিস লেভেলে আছে, সবার আলোচনার মধ্যে দিয়ে বারবার চলে এসেছে। তো একটা জিনিস আসলে আমি নোটিস করেছি, সবার আমার চিন্তা ভাবনার সাথে মিল নাও হতে পারে, এই জন্য আগেই বলি এগুলো আমার ব্যক্তিগত মতামত, যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তার উপর কিছু চাপ থাকবে যেটা আসলে মোকাবেলা করতে হবে, এবং এই চাপটা অনেকটা বর্তমান সময়ে সৃষ্টি করা। যেমন অলরেডি এই জিনিসটা চলে এসেছে যে কোনো শিক্ষা সংস্কার কমিশন নেই, তো শিক্ষা নিয়ে যদি কোনো কাজ করতে হয় তাকে আসলে নির্বাচিত হওয়ার পরে সেটা নিয়ে গবেষণা করতে হবে, মানুষ কি চাচ্ছে, সংস্কার কমিশন করে তারপরে কাজ করতে হবে। অর্থাৎ সাথে সাথে কিন্তু এফেক্টটা দেখা যাবে না যে বছর আসবে, অর্থাৎ দেখা যাবে যে 5 বছর শেষের দিকে যে হয়তো সেই সুফলগুলো আসতে পারবে, কিন্তু এই যে 1, 2, 3 বছর, এই বছরগুলো তার উপর প্রেশার থাকবে। এই যে এতক্ষণ ধরে অলরেডি একবার একটা চলে এসেছে যে দলগুলো বিজিত হবে তাদের একটা ফেসবুকেও চাপ তাদের মোকাবেলা করা লাগবে, যে হচ্ছে না, দেশে কিছু নাই, কিছু হবে না। এবং আরো একটা জিনিস যেটা হবে যে সামনের বছরে যেহেতু আমরা এলডিসি গ্রাজুয়েশন থেকে বের হয়ে আসবে, এটাও একজন অলরেডি অ্যাড্রেস করে ফেলেছেন, আমরা রপ্তানিতে কিছু অসুবিধার মুখোমুখি পড়বো, এবং আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট সেটাও অনেক বেশি বেড়ে যাবে। সেই চাপটাও আসলে যেই সরকারটা বিজয়ী হয়ে আসবে তাদের মোকাবেলা করতে হবে। অর্থাৎ এই যে এতগুলো মানুষ বেকার থাকবে তাদেরকে নিয়ে কি করা যায়। এবং আরো একটা জিনিস হচ্ছে যে রপ্তানির সময় যদি রপ্তানি কমে আসে অটোমেটিক্যালি রিজার্ভে কিছুটা টান আসবে, সেই সময় আসলে কি করা যায়। তো সবকিছু নিয়েই আগে থেকে এই ধরনের ডায়লগগুলো আসলে খুব সুন্দর একটা আমাদের সুযোগ তৈরি করে দেয়, যেই সরকারি আসুক সামনে তাদের প্রতি কিছু সাজেশন রাখা। এবং যেহেতু অনেকগুলো টপিক আছে, এতগুলো নিয়ে কথা বলতে পারবো না, সময় নেই, আমি শুধুমাত্র এডুকেশন এবং এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে চাই। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছিলেন যে গভর্নেন্স এবং পলিটিক্স নিয়ে কথা বললে আসলে সবকিছু হয়ে যায়। আমি তখন মাথার মধ্যে চিন্তা করছিলাম যদি কোনো অশিক্ষিত মানুষজন পলিটিক্স এবং গভর্নেন্স নিয়ে কাজ করে, জানি না আসলে সেই শিহরণটা কোথায় চলে যাবে। কারণ যদি নীতি নির্ধারণ এবং যারা সেই নীতি বাস্তবায়ন করবে তাদের সেই বেসিক মিনিমাম এডুকেশন এবং দক্ষতাটা না থাকে, তাহলে আসলে আমরা কোনো কিছুই তাদের থেকে এক্সপেক্ট করতে পারি না। তাদের আমি যত রিসোর্সই দেই, যত মানুষই দেই এবং যত সুন্দর একটা দেশই দেই, সেই দেশের মানুষের মেন্টালিটি যত ভালো হয়। তো প্রথমত আমার নিজের যেই সাজেশন থাকবে সেটা হচ্ছে আমাদের একটা শিক্ষা কাঠামো সংস্কার কমিটি করা দরকার, এবং সেটা পুরো আমরা এত আলোচনার মধ্যে এত যেই সাজেশনগুলো পাইলাম, সেটা প্রাইমারি লেভেলে হতে পারে, সেটা মাধ্যমিকে হতে পারে, সেটা গ্র্যাজুয়েটদের নিয়ে হতে পারে, কিন্তু সবকিছুই একটা ফ্রেমের আওতায় নিয়ে আসতে হবে, একটা ছাতার আওতায় নিয়ে আসতে হবে। সেই আমব্রেলাটার জন্যই আমাদের একটা শিক্ষা সংস্কার কমিশন দরকার। এবং বাজেট তো আসলে বাড়ানো হবে, বাজেট নিয়ে বাড়ানো নিয়ে অনেক কথা হয়, সেই বাজেটের টাকাটা আমরা কি করবো, আমাদের ইমপ্লিমেন্টেশন দরকার ভাই। বাজেটের টাকা দিয়ে আমার কর্মকর্তারা বিদেশে যে কি করে পড়াচ্ছে সেইটা শিখে আসবে, অর্ধেক টাকা সেখানেই বাজেটে চলে যাবে, সেইটা দরকার নাই। আমাদের বাজেটের একদম প্রপার ইমপ্লিমেন্টেশন আমার প্রাইমারি পর্যায়ে, কিন্ডারগার্টেন পর্যায়ে যাচ্ছে কিনা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এইটার জন্য আসলে সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে এখন থেকেই আমার মনে হয় পরবর্তীতে যে দলগুলো নির্বাচন করবে সবারই চিন্তা ভাবনা শুরু করা উচিত, কারণ আসার পরপরই তারা এই যে অনেকগুলো ফেসবুকেও চাপ এবং বিভিন্ন ধরনের চাপের মুখে পড়বে। তো সেই জায়গা থেকে মনে হয় যে এখন থেকেই কাজ করা দরকার। এবং আরো একটা জিনিস হচ্ছে যে আমাদের পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে আসা হয়, বিশ্ববিদ্যালয়ে এসে আমরা একটা জিনিস বারবার শুনি যে আসলে তোমাদের কোনো গবেষণা হচ্ছে না, গবেষণায় বাজেট নেই, বা গবেষণায় মানুষ ইন্টারেস্টেড না, বা দেশের বাইরে যখন পড়তে যাওয়া হয় তখন বলা হয় যে তোমার তো আসলে যে গ্র্যাজুয়েশন করেছো সেটার মান অনেক খারাপ, তোমার যে একাডেমিক সিলেবাস সেটা অনেক খারাপ, তুমি বিদেশে উপযোগী না। তো সব কিছুকে যদি আপনি কনসিডার করতে যান তাহলে আপনার আসলে একটা ন্যাশনাল রিসার্চ ফান্ড গঠন করা ছাড়া এই জিনিসটা খুবই ডিফিকাল্ট। কেন কি যে আপনি আপনার অনেক সাজেশন আসবে, কিন্তু একটা সেন্ট্রালাইজ কাঠামো যদি আপনি না গঠন করে দেন, সেখান থেকে আপনি বাজেট কিভাবে ডিসবার্স করবেন, অথবা আপনার সেই শিক্ষাকে কি করে গবেষণার পর্যায়ে আপগ্রেড করবেন, সেই জায়গাটা করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এখানে আমার একটা সাজেশন থাকবে যদি ন্যাশনাল রিসোর্স ফান্ড বা এই ধরনের কোনো কিছু গঠন করা সম্ভব হয় কিনা। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের পড়াশোনা না অনেক বেশি বুকিশ, তো পেশাভিত্তিক এবং কারিগরি শিক্ষার যে সম্প্রসারণ সেই জায়গাটা আসলে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। বিগত আমলে আমরা দেখলাম যে আসলে অনেক কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে ফেলালো, অনেকে অলরেডি অ্যাড্রেস করেছে যে রাস্তার মাথায়ও একটা করে প্রতিষ্ঠান আছে, তার অনেকগুলো আবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেইখানে আসলে আপনাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আপনি আসলে কি করতেছেন, বাড়ির সামনে একটা মোবাইল ঠিক করার দোকান দিয়ে বসে আছে। এখন বিষয় হচ্ছে যে আপনার ইমপ্লিকেশনটা আপনি শিখতেছেন কিনা, যেই মেধাগুলো বা যেই জ্ঞানগুলো আপনার মেগা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে যে আপনি বাইরে থেকে নিয়ে আসতেছেন, সেগুলো আপনি আপনার দেশের শিক্ষার্থীদের কেন শেখাচ্ছেন না, কেন আপনার সেগুলো বাইরে থেকেই আনা লাগতেছে, কেন আপনার শিক্ষার্থীদের বাইরে যেয়ে পড়া লাগতেছে, আপনি রিসোর্সগুলো তাদের এনে দেন, তাদের ডেভেলপ করেন, তাইলে তো ভাই আপনার মেধাও পাচার হচ্ছে না এবং আপনার টাকাগুলোও বাইরে চলে যাচ্ছে না। এইটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে আমাদের করা দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে
আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডে থাকি, অর্থাৎ ছাত্র থেকে চাকরি জীবনে ঢুকবো, এই পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সময় আপনি মানুষকে কিভাবে দেখতেছেন? আপনি সেই বেকারদের কি কোনো বেকার ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? আপনি সেই বেকারদের আসলে কত সময়ের মধ্যে কর্মক্ষেত্রের সাথে লিঙ্ক করার চেষ্টা করতেছেন? আপনার তো ক্যাম্পাসিং এর মাধ্যমে কোনো জব দেওয়ার ব্যবস্থা নাই রাষ্ট্রীয়ভাবে। আপনি যদি পাশের দেশের দিকেও দেখেন, সেখানেও কিন্তু আইআইটি গুলোয় ক্যাম্পাসিং এর মাধ্যমে জব দিয়ে দিচ্ছে। আপনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত করেন না ভাই, তাইলেই তো আপনার কর্মসংস্থান অনেকাংশে সহজ হয়ে যায়। এবং ক্যাম্পাসিং এর মাধ্যমে আপনার যদি একটা স্টুডেন্ট জানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যেতে আর একটা জব নিশ্চিত হবে, তখন সে কিন্তু অন্যান্য জিনিসগুলো নিয়ে গবেষণা নিয়ে ইন্টারেস্টেড হয়। তার সারাদিন বিজনেস পড়া নিয়ে ইন্টেনশন থাকে না, সে জানে ভাই তার চাকরি ক্ষেত্র অনিশ্চিত না। আপনি নিশ্চিত করবেন না এবং আপনার বারবার কমপ্লেইন করবেন যে শিক্ষার্থীরা কেন বিজনেসের দিকে যায়। এখানে আরো একটা জিনিস হচ্ছে, আপনার প্রাইভেটের যে চাকরির সেক্টরটা, সেখানে সিকিউরিটি আপনি দিতে পারতেছেন কিনা। কিছুদিন আগে পেপার একটা নিউজ পড়লাম যে 6টা রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক এক হয়ে যাবে, এবং সেটার জন্য আসলে অনেকের কর্মসংস্থান বা তাদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। এখন যাদের আসলে চাকরির বয়স নেই, এই পর্যায়ে যদি ছাঁটাইয়ের পর্যায়ে পড়ে, তাদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? অর্থাৎ রাষ্ট্র হিসাবে আপনি এই মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন কিনা চাকরি? শুধুমাত্র আপনার এইটা দেখলেই হবে না, আপনি চাকরি দিচ্ছেন, আপনাকে এটাও দেখতে হবে যে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছেন কিনা, তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে আপনি ব্যালেন্স করতে পারতেছেন কিনা। এবং খুব অ্যাবসার্ড একটা কথা খুব রিসেন্টলি একটা রাজনৈতিক দলের নেতার মুখ থেকে শুনলাম, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে হবে। ভাই, আপনি নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করবেন কি করবেন না সেটা তো পরের আলাপ। আপনি কর্মক্ষেত্রে নারীদের আশাটা আগে নিশ্চিত করেন না। তার আগে বিগত সরকারের আমলে একটা ডিসিশন দেখলাম, সেটা হচ্ছে যে নারীদের যে কোটা সিস্টেম পুরোটা বাতিল করে দেওয়া হইলো। এখন বিষয় হচ্ছে কি, এইটা নিয়ে পরবর্তীতে কেউ একটা কোনো আওয়াজ তুলে না যে সবাই প্রিভিলেজ নারী না, সবাই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে না। যেই মেয়েটা কষ্ট মানে একদম গ্রামের ন্যারো অঞ্চলে আছে, নীলফামারীর একটা মেয়ে, সে কিভাবে প্রাইমারির একটা টিচার হবে সেটা নিয়েও তার স্ট্রাগল করতে হয়। সে প্রাইমারি পরে এডুকেশনে কিভাবে যাবে সেটা নিয়ে তার স্ট্রাগল করতে হয়। এই নারীগুলোকে আপনি কর্মক্ষেত্রে কিভাবে আনবেন সেটা আগে আপনি কথা বলেন। সেটা নিয়ে কথা বলার পরে আপনি তাকে কর্মক্ষেত্রে কয়েকগুলো কাজ করাবেন না করাবেন সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আপনি তাদের আসার সুযোগই নিশ্চিত করতেছেন না। সেখানে আসলে তাদের জন্য যে ব্যারিয়ারগুলো, এইগুলো নিয়ে রাষ্ট্র কিভাবে কাজ করবে, তাকে পরবর্তী যে নির্বাচিত সরকার থাকবে চিন্তা করতে হবে। কারণ আমাদের একদম যেটা আমরা চিন্তা করি, একদম বেসিক এডুকেশন প্রাইমারির মতো জায়গাগুলোয়, সেখানেও যখন নারীদের অংশগ্রহণ কমে যাবে, তখন আমরা দেখবো যে শিক্ষিকাদের অংশগ্রহণ করে কমে যাবে, তখন আমরা দেখবো যে বাচ্চাদের যেই বেসিক এডুকেশন সেই জায়গাটা অনেক বেশি ক্ষতিকর হয়ে গেছে। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, যে আগে একটা খুব বাজেট ইন্ডেক্স ছিল, যত বেশি পাশের হাত তত বেশি আপনার শিক্ষার উন্নতি হচ্ছে। এই জায়গাটা থেকে বের হয়ে আসার যে সেট আপ, আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। প্রতি বছর অনেক অনেক পাশ করা মানে অনেক অনেক এডুকেশনে আপনি এগিয়ে গেলেন, বিষয়টা এমন না। এই পাশ করা মানুষগুলোকে আপনি কোথায় নিয়ে যেতে পারতেছেন? তো আমার মনে হয় আমার সময় অনেক শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সময় ধরে শোনার জন্য। এই সাজেশনগুলো আমার সামনে যে নির্বাচিত সরকার আসবে তার জন্য থাকবে। ধন্যবাদ।